স্বাগত দেশ বাণিজ্যের আলাপের সঙ্গে আছি আমি রিয়াজ সেজান। অর্থনীতির কঠিন হিসাবকে সহজ আলাপে উপস্থাপনের জন্য আমাদের এই আয়োজনে আমরা অর্থনীতিবিদ সহ অর্থনীতি সংশ্লিষ্ট নানা মানুষের সাথে আমরা আলোচনা করে থাকি। তাদের ব্যক্তিগত জীবন থেকে আমরা সমৃদ্ধ হই, একই সাথে আমরা সমৃদ্ধ হই তাদের বর্তমান অর্থনীতি নিয়ে, তাদের নানা সাজেশন নিয়ে। আজ আমাদের সাথে আছেন একজন অর্থনীতিবিদ, তিনি দীর্ঘদিন শেয়ার বাজার নিয়ে কথা বলেছেন, শেয়ার বাজারের বিনিয়োগকারীদের নিয়ে কথা বলেছেন এবং অর্থনীতির নানা শাখায় তার বিচরণ রয়েছে। আছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশের চেয়ারম্যান জনাব আবু আহমেদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, জানি যে দীর্ঘদিন আপনি বিনিয়োগকারীদের পক্ষে, বিশেষ করে শেয়ার বাজারের ক্ষেত্রে আপনি কথা বলেছেন। ইভেন আমরা অনেক খারাপ পজিশনে যখন অন্য অনেকেই কথা বলেনি, আমরা দেখেছি যে আপনি সরব ছিলেন। সেখানে এখন আপনি একটু ভূমিকাটা আপনি হচ্ছে একটু অন্য জায়গায়, একটু বড় বিনিয়োগ জায়গায়, সরকারি যে বিনিয়োগের খাতটা রয়েছে আপনি সেখানে আছেন চেয়ারম্যান হিসেবে। এই দুয়ের পার্থক্যটা আপনার কাছে? আমি যখন বিনিয়োগকারীদের পক্ষে, আমি স্টিল স্ট্রং স্ট্যান্ড নিতাম, মানে অনেক আগ থেকে, সিন্স 85 বা 86, 87। এটা কারণ হচ্ছে আমার ইকোনমিক্স সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, একাডেমিক্যালি। কারণ আমি দেখলাম যে আই ওয়াজ অ্যাব্রড, মানে হ্যাড মাই এডুকেশন ফ্রম সাম আদার ইউনিভার্সিটি, ক্যানাডিয়ান ইউনিভার্সিটিজ। আমি দেখলাম, অ্যান্ড আই ওয়াজ অলসো ইন দ্য ইউএসএ ফর একাডেমিক পারসুয়েন্স। আমি দেখলাম যে আসলে একটা ক্যাপিটাল মার্কেট যদি একটা না থাকে, মানে ইকোনমি, মানে ধরো ফাইন্যান্সিয়াল সেক্টরটা ইম্পর্টেন্ট মানে সিগমেন্ট হিসেবে না দাঁড়ায়, তাহলে ওই ইকোনমি অতটা মানে প্রবৃদ্ধি হয় কিন্তু স্লোলি হয়। আমি নিজে অন মাই ওন, আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ যাই, বসে থাকতাম, হোয়াট দে আর ডুইং, কোন কোন কোম্পানি আছে, অন্যরা নাই কেন। আর এখানে এটা পরবর্তীতে অবশ্য আরও 10 বছর পরে, যে এটা কোনো মানে কুক্ষিগত বলবো না, কিছু লোকের হাতে কোনো জিম্মি কিনা, বা এটা প্রপারলি রেগুলেট হচ্ছে কিনা, বা যারা বিনিয়োগকারী তাদেরকে ওইভাবে ইনভাইট করা হচ্ছে কিনা, শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে কিনা, এবং আমাদের ক্যাপিটাল বেসডটা ব্রড বেসড হোক, পার্টিসিপেটরি হোক, আমি এটা সবসময় চেয়ে এসেছি। তুমি এখন যেটা লাস্টে বললা যে তখন তো আপনি রিটেলারদের সাথে ছিলেন, আমি এখনও রিটেলারদের সাথে আছি। মানে কিছু কেউ হয়তো আমাকে ভুলও বুঝতে পারে যে উনি কি, কেন আমি থাকবো না, ওরাই তো প্রাণ মার্কেটের। কিন্তু সমস্যা হচ্ছে যে যারা দুই একটা মানে যারা রেগুলেটর ছিল বিগত 10 বছর বলো, 12 বছর বলো, ওই ক্ষেত্রে অনেক কিছু দুর্বলতা ছিল। কিন্তু আমরা এমনও দেখেছি যেখানে আপনি সারা জীবন ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষে কথা বলেছেন, ওইখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও আপনার বিপক্ষে আন্দোলন করেছে। তাদের ভুল। আমি কখনো আমি বুঝতে পারি না, আমি তোমাদের মাধ্যমে বলতে চেষ্টা করেছি যে আমার দোষটা কোথায়, মানে আই ডোন্ট নো। আরে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা অংশ তো আমি নিজেও, এই মার্কেট যদি প্রপারলি বিহেভ না করে, এইটা তো আমার জন্য ক্ষতিকর। তো কথাটা হচ্ছে তারা ভুল বুঝেছে। আমি শোনো, আই ক্যান নট বি এ মানে ওই যে ফ্রাঙ্কেনস্টাইন টাইপের, যে না ইট উইল গো আপ 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 আপ। আমি বিইং এ প্রফেসর অফ ইকোনমিক্স এবং সারা জীবন আমি একটা ডিসিপ্লিনের পক্ষে কথা বলেছি। মানে মার্কেট থাকবে ওয়েল রেগুলেটেড বাট ডিসিপ্লিন। তো সেটা যদি ডিসিপ্লিন ভঙ্গ করি, এইটা একটা ওই মানে জুড়াইদের একটা চারণভূমি হয়ে যায়। তো সেটাতে আমি যদি কখনো কোনো কথা বলে থাকি যেটা হয়তো একটা সেগমেন্ট অফ ইনভেস্টার্স অর ট্রেডার্স বিপক্ষে যায়, সেটা আমার কিছু করার নাই। তো সেটাই যদি কিছু বিনিয়োগকারী ভুল বুঝে, আমি সরি ফর দ্যাট। আমি সারা জীবন ওদের জন্য ছিলাম, এখনও আছি, সামনেও থাকবো। জি, সেটা আমরা প্রত্যাশা করি। কিন্তু স্যার, একটু আপনার ছেলেবেলা থেকে শুরু করি। আমি আমার ছেলেবেলা আমি বলি, আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ, মানে ইট ওয়াজ আল্লাহস গিফট। আই ওয়াজ ভেরি গুড স্টুডেন্ট। সত্যি কথা বলতে কি, আমি ক্লাস 5-এ, মানে আমাকে ওই তো গ্রামের স্কুল, তো প্রাইমারি স্কুল যায় আমাদের বাড়ির সামনে, অতটা সিরিয়াস না। আচ্ছা, দিলাম একটা পরীক্ষা, আমার শিক্ষকরা নিয়ে গেছে ওই সেন্টারে, আমি একটা পরীক্ষা দিছি। তো আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর, আমি কিছুদিন পরে শুনেছি আমি স্কলারশিপ পাইছি, বৃত্তি পেয়েছি। ওই প্রাইমারি স্কুলের সেই বৃত্তিটা যদি আমি না পাইতাম, তো তখন আমাদের অবস্থা, আর্থিক অবস্থা এমনই ছিল যে হয়তো আমাকে সামনে হাই স্কুলে আব্বু নাও দিতে পারতেন। এবার সো গ্ল্যাড, আল্লাহর কাছে অনেক শুকর গুজার, কারণ এইটা আমি স্কলারশিপ পেয়েছি। এরপরে এসএসসিতে আমি ডিস্টিংশন নিয়ে পাস করেছি উইথ মেরিট, ইন দ্য মেরিট লিস্ট। তারপরে আমার সেই শিক্ষক, প্রিয় শিক্ষক,
তালেব আলী সাহেব, উনি পরে পলিটিক্সে ইন হয়েছিলেন, উনি আমাকে নিয়ে গেলো। আমি কিছুই চিনতাম না। এই যে আমার ব্যাকগ্রাউন্ড তো রুরাল, আমার কোনো শিক্ষিত কোনো আত্মীয় স্বজন নাই। আমার আব্বু সাধারণত সামান্য জমির উপর নির্ভর করে চলতো। তো আমার সেই শিক্ষক আমাকে নিয়ে গেলো চিটাগাং কলেজে। যদিও এসএসসিতে আমার সায়েন্স ছিল না, ওই অ্যাডমিশনের সময় আমার এটা আমার কিসমত, এটা আল্লাহ। ওই এক শিক্ষক আমাকে বললো যে তুমি তো আর্টস থেকে পাস, হিউম্যানিটিস থেকে পাস করছো, তো তুমি আবার ওইটা দিয়ে পড়ো, তুমি ভালো রেজাল্ট করবা, আর সায়েন্স তো তোমার জন্য নতুন হবে। তো আমি বললাম স্যার আমাকে একটা দিন সময় দেন। উনি একটা দিন সময় দিয়েছে। পরের দিন আমি চিন্তা করলাম কথা তো ঠিকই বলেছে। আমার শিক্ষক ম্যাথামেটিক্স শিক্ষক ছিল, উনি অ্যাডমিশনের প্রধান ছিল কমিটির। তো আমি বললাম স্যার ঠিক আছে আমি হিউম্যানিটিস দেন। আলহামদুলিল্লাহ শুকর আল্লাহ, ওই দ্যাট ডিসিশন মেড লট অফ ডিফারেন্স ফর মি। তো স্কলারশিপ পড়ছি, পরে বাইরে যাওয়ার সময় স্কলারশিপ দিয়ে বাইরে যতক্ষণ হচ্ছে আই ওয়াজ ব্যাক বাই দ্য স্কলারশিপ, নিজের পকেটে পয়সা লাগে নাই। আমি ঢাকা ইউনিভার্সিটিতে এই দরখাস্ত দিলাম 70s, আমি বাইরে পড়াইছিও। এসে আসি তখন একটু ঘুরতেছিলাম, একটা কয়েকটা দিন 6 মাস বা 4-5 মাস বেকার। তো আমি একটা দরখাস্ত দিলাম। তো ওরা তখন আমাদের ভাইস চ্যান্সেলর মাননীয় ফজলুল হালিম চৌধুরী ওয়াজ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর আসছে, উনি রাজশাহী থেকে এসেছিল। তো ইট ওয়াজ 76। আমি আমাকে লেকচারার হিসাবে নিল এবং উইথ অল ইনক্রিমেন্ট। আমরা স্যার একটা সময় যখন কাজ করতাম, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়, তখন আমরা শুনতাম যে মানে বিভিন্ন পক্ষ বলতো যে আবু আহমেদ স্যারের ইন্টারভিউ কম নেওয়ার ভালো, তিনি সরকারের পক্ষের লোক না, এরকম আলোচনা আমাদের। না শোনো, ওটা হচ্ছে দুঃখ বিষয়। এরা হচ্ছে এটা কি 15টা বৎসর তোমরা এটা দেখেছ। হোয়াই সামওয়ান শুড বি লুক ফ্রম এ পলিটিক্যাল পার্সপেক্টিভ অর অ্যাঙ্গেল, আই টেল মি দিস। একটা লোকের মেরিট থাকলে সে কি কথাটা বলতে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমি 93-তে প্রফেসর হচ্ছি, যে এখানে আসলে এত পলিটিক্স ঢুকছে যে আপনি একটু যদি অ্যালাইন না হয় পাত্তা পাওয়া যায় না। যেমন ধরো প্রভোস্ট হওয়া, সিনেট মেম্বার হওয়া, ফাইন্যান্স কমিটির মেম্বার হওয়া, এমনকি সিলেকশন কমিটি যাওয়া, এটা হয়ে গেছে একটা ওই যে দল। আই ডিড নট লাইক দ্যাট। আমি মেরিটের পক্ষে ছিলাম। পরে আমি ওই যে জাতীয়তাবাদীদের বা ওই যে ওরা ওই সময় একসঙ্গে ছিল, ওই যে জামাত ব্যাক্ট অংশটুকু, আমি ওই সাদা দলে কয়েকবার ইলেকশন করেছি এবং তোমাদের দোয়ায় আল্লাহ আমি ওয়ান অফ দ্য হাইস্ট ভোট পেতাম। তুমি যেটা বললে পলিটিক্সের কথা, ওই যে অতটুকু পলিটিক্স, কিন্তু ওই অতটুকু পলিটিক্সে ওই লোকটি গড়ে 15 বছর আই ওয়াজ টার্ম এজ এ জাতীয়তাবাদী অথবা বলতে পারো ইসলামিক। হ্যাঁ, তো আমার ওর জন্য কিছু আসে যায় না। আমি ওই যে 15 বছর এটা শোনো আমাকে করে না, আরও বহুত মানুষই করে না। আমি একটা লেকচারও দিতে পারতাম না। এক জায়গায় একটা লেকচার দেওয়া শুরু করলাম অন ইনভেস্টমেন্ট একাডেমিকে আর কি, মানে রিলেটিং টু দ্য ইনভেস্টমেন্ট, ইকুইটি ইনভেস্টমেন্ট। কিছুদিন পরে দেখি আমাকে আর ডাকে না। পরে আমি বুঝলাম যে হয়তো আই এম নট অ্যালাইন উইথ দেয়ার পলিটিক্স, মানে পলিটিক্যাল। আচ্ছা একটা বলো তো, ইকোনমিক্সের এই মানে ভ্যালুয়েশন অথবা হাউ টু পিক আপ দ্য ইউর কোয়ালিটি স্টক, এটার উপর যে লিখছে, এখানে তো পলিটিক্সে কিছু নেই। বাট সেটাও দেখে এই সরকার, ওই সরকারটাতে এটাতেও সমস্যা করেছে। স্যার আরেকটু আলোচনা করব, বিশেষ করে শেয়ার বাজার, আইসিবি প্রসঙ্গে। আমরা একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, থাকুন স্যার। দর্শক, চলছে দেশ বাণিজ্যের আলাপ, আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যের আলাপে, সঙ্গে আছে আমি রিয়াজ সেজান। আলোচনা করছিলাম অর্থনীতির নানা বিষয় নিয়ে। আজ আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন অধ্যাপক আবু আহমেদ স্যার। স্যার স্বাগত জানাচ্ছি আবারও। স্যার, বিরতির আগে আমরা নানা ধরনের ইস্যু নিয়ে আলোচনা করছিলাম। একটা প্রসঙ্গে এসেছিল যে আপনি আইসিবির দায়িত্ব নিয়েছেন। আপনি যখন আইসিবির দায়িত্ব নিয়েছেন তখন আইসিবির অবস্থা কেমন ছিল, এখন কেমন আছে? এটা হচ্ছে ট্র্যাজিক, সত্য কথা বলতে কি। আমাকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছিল, আমি যখন দেখলাম আমার হোয়াটসঅ্যাপে ইয়াটা দিচ্ছে, আমি মানে একদিকে আমার খুশি লাগতেছিল, এটা আমার এরিয়া। আইসিবিতে বেসিক্যালি ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করে, বিশেষ করে এটার মেন ফোকাস হচ্ছে স্টক মার্কেট। আমার এরিয়ার, আমার এক্সপার্টাইজ আছে, আমার দীর্ঘদিনের এটা কন্ট্রিবিউশন আছে, আমি জানি হু ইজ হোয়াট ইন দিস এরিয়া। অন্যদিকে আমি দেখতেছিলাম, আগ থেকে দেখতেছিলাম 2 বছর 3 বছর আগ থেকে, যে আইসিবি ওয়াজ সিঙ্কিং ফাইন্যান্সিয়ালি। আইসিবি নিজে মেড মিস্টেকস অথবা মিস্টেক করানো হয়েছে আইসিবি থেকে দিয়ে। 13,500 কোটি বা 14,000 কোটি টাকার পোর্টফোলিও, মানে অ্যাট কস্ট,
সেটার এখন হচ্ছে কত 9,000 মানে নাই, ইরোশন হয়ে গেছে। এমনকি এমন কিছু শেয়ার আছে যেগুলো থেকে একটা পয়সা আসবে না। আইসিবি ক্ষতিগ্রস্ত হয়েছে গত 10 বছর বা 15 বছর বেশি। এটা হচ্ছে লুট হয়ে গেছে এখান থেকে বিভিন্ন কায়দার শেয়ার বিক্রির মাধ্যমে, ওভার ভ্যালুড শেয়ার বিক্রি। এখন কি পরিবর্তন হয়েছে? এই অনেক পরিবর্তন। এখন তো আমরা ওই ক্যাটাগরি বাঁধিয়ে দিচ্ছি, এই ক্যাটাগরির বাইরে কোনো শেয়ার কিনতে পারবে না। এবং এটা ওই কতদিন, 1 মাস না 2 মাস পর পর রিপোর্ট করতে একটা বিনিয়োগ কমিটি, যেখানে আমাদের এক্সটার্নাল মেম্বারও আছে। এখন আবার ব্লক ট্রেডিং বন্ধ। ব্লক মানে একসঙ্গে অনেকগুলো বিক্রি করে দেওয়া, ওটার মাধ্যম হতো তখন। সুতরাং আমি আসার পর এই পরিবর্তনগুলো হয়েছে। এবং আমি এখানে থাকা মানে এই দায়িত্বে থাকা অবস্থায় কোনো অবস্থাতে আমি দিব না কোনো ভেস্টেড ইন্টারেস্ট এখানে ইন করি আইসিবিকে শোষণ করা। তার বাইরে আমরা পুঁজিবাজার নিয়ে একটু আসি। যদি এই যে অন্তর্বর্তী সরকার চেষ্টা করলো এত কিছু করবে, নানা ধরনের সংস্কার, কিন্তু দিন শেষে এখান থেকে আমরা কোনো ফল পেলাম না, একই জায়গায় আছে। বিনিয়োগকারীদের আস্থার কথা আমি তোমাকে বলি, এইখানে আমি নিজে অনেকগুলো মিটিংয়ে গেছি। ওইখানে সত্য কথা বলতে কি এই দেশে কাজটা মানে সিদ্ধান্ত হয়, কথা হয়, কিন্তু এক্সিকিউশনটা হয় না। ওই সরকারের সময় চেষ্টা করেছে, প্রফেসর ইউনূসও 7টা-8টা ওই যে ইয়া দিয়েছিল দিক নির্দেশনা, একজন ইয়াকে রিপ্রেজেন্টেটিভকে স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছিল এই ক্যাপিটাল মার্কেট নিয়ে। অনেকগুলো আমাদের যে দিদান ইকোনমিক অ্যাডভাইজার, উনিও কয়েকটা মিটিংয়ে প্রিসাইড করেছে। জিনিসগুলো জানে, এখন সবাই জানে হোয়াট শুড বি ডান। আমি বলি একটা জিনিস, আমি ইকোনমিক্সের প্রফেসর এবং সারা জীবন ইকোনমিক্স পড়াইছি এবং বলেছি, বক্তৃতা দিয়েছি। সরকারের যদি কোনো পপুলারিটির ঘাটতি দেখা দেয়, তাহলে সবচেয়ে বেশি ঘাটতি দেখা দিবে যদি ইকোনমিক ম্যানেজমেন্টটা যদি সঠিক না হয়। এখানে ইকোনমিক ম্যানেজমেন্ট সঠিক হলেও যে মানে ডিজায়ার্ড রেজাল্ট দিবে তা না। মানুষ দেখতে চায় যে হাউ সিরিয়াসলি ইউ আর হ্যান্ডলিং দ্য ইকোনমিক ইস্যুস। ইউ সে কোয়ালিটি স্টক ছাড়া কোয়ালিটি স্টক মার্কেট কীভাবে পাবে তোমরা? তুমি দেখো গত 15-20 বছরের তুলনায় এখন মার্কেট ছোটো হয়ে আসছে। এর কারণটা হচ্ছে অনেকগুলো কোয়ালিটি স্টক বলো, ব্লু চিপস বলো, এগুলো বসে গেছে অথবা দেশ ত্যাগ করে চলে গেছে। গ্লাসকো স্মিথ ক্লাইন ছিল না আমাদের শেয়ার বাজারের লিস্টে, তো এটা তো এখন আর নাই। তো অনেকগুলা কোম্পানি এখন ওই মানে বি ক্যাটাগরিতে অথবা জেডও চলে গেছে। এবং ব্যাংকিং সেক্টরে দেখো, এখন থেকে 15 বছর আগে যে সমস্ত ব্যাংক ছিল 2007-8-এর ওই আগে সবগুলা ব্যাংক তো ভালোই ছিল, আর এখন হচ্ছে 60% ব্যাংক ভালো নাই। এই গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে, অনেকে ভাবছিল যে যেহেতু এতদিন একটা অস্থিরতার মধ্যে দিয়ে গেছে, এখন একটা নির্বাচিত সরকার এসেছে যখন বিনিয়োগ বাড়বে বা ওই কিন্তু আমরা দেখছি যে একটা অস্থিরতা চলছে। এখানে আমি একটা কথা বলি, এই সরকার সময়টা তেমন পায়নি এখনো। এই একটু হলো ইলেকশন হলো, তারপরে পার্লামেন্ট বসলো, তারপরে ওই যে যুদ্ধ একটা শুরু হয়ে গেল। এই সময়টা একটু দিতেই হবে সরকারকে। আরেকটা কথা হচ্ছে বিনিয়োগ, এই যে কথাটা বললে, এই কথা তো আমি গত 15 বছর থেকে, গত 2 বছর থেকে হরদম বলে আসতেছি যে ইকোনমি গোয়িং ডাউন, বিনিয়োগ হচ্ছে না, এমপ্লয়মেন্ট বাড়তেছে না। এখনও যে বিনিয়োগ পিক আপ করতেছে তা না। এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কনফিডেন্স নিতে হবে, ব্যবসায়িক কমিউনিটিকে, তারা কী চায় সেটা। খেলাফ ঋণের ব্যাপারে একটা মানে ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে, মানে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে। আরেকটা হচ্ছে তোমার সুদের হার কমাতে হবে। আমি ক্লোজলি দেখেছি সব কিছু এই দেশের ইকোনমিক উত্থান পতন, এত হাই ট্যাক্স দিয়া এবং হাই ইন্টারেস্ট দিয়া কোনো দেশে কোনো ভালো ব্যবসা হবে না। আমরা দেখছি যে গভর্নমেন্ট বলছে যে আমরা ঋণ নির্ভর অর্থনীতি না, বিনিয়োগ নির্ভর। এটা ভালো কথা, অফকোর্স বিনিয়োগ নির্ভর। সেটার জন্য ক্যাপিটাল মার্কেট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট উইন্ডোজ, ওয়ান অফ দ্য দ্যার আর আদার উইন্ডোজ হচ্ছে। সেটাতে ভালো কথা, সেদিকে এগিয়ে নিতে হলে আমাদের বিজনেস কমিউনিটিকে লিড দিতে হবে, সত্য কথা। এরপরে এই যে দেখো, আমি তোমাকে বলি কিছু কিছু ক্ষেত্রে আমাদের দুর্বলতার কারণে, আমাদের ব্যর্থতার কারণে আমরা পিছিয়ে আছি। এই 3rd টার্মিনাল, ওয়াই আমরা কিপিং ইট আইডল ফর 1 year? ওয়াই? এটা কষ্ট যোগ হচ্ছে না তোমার? এই ইয়াটা নিউমরিন এনসিটি, এটা তো ওই যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া প্রায় শেষ, যদিও সেখানে দ্বিমত ছিল। দ্বিমত কারা করতেছে? এটা ইফিসিয়েন্সি। আর তোমার ইকোনমিতে ইফিসিয়েন্সি যদি না আনো, পাবলিক সেক্টর যদি ইফিসিয়েন্ট না করো, অথবা ইন সাম কেসে, মোস্ট অফ দ্য কেসে প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতে হবে। এটা স্বদেশী হতে পারে, বিদেশি হতে পারে। তো এনসিটির ব্যাপারে ডিপি ওয়ার্ল্ড তো অন্য দেশেও কাজ করতেছে। 12 দিন তো তোমার জাহাজ খালাসে লাগার কথা না, ইট শুড বি 4। ওরা বিনিয়োগ করবে, ওরা আমাদের প্রফিটের একটা ইয়ে দিব। আমার কাছে মনে হয় দ্যাট শুড বি কনসিডার্ড। এখন স্যার শেষের দিকে আছে, একটু আগামী শেয়ার বাজার নিয়ে আপনি আসলে। আমি আশাবাদী। আমি মনে করি এই সরকার, শোনো,
এই সরকারের অনেক অভিজ্ঞ লোক আছে, এরা মার্কেট ওরিয়েন্টেড। ফাইন্যান্স মিনিস্টার সাহেব অনেক কিছু জানে আগে পূর্বাপর, উনি নিজে এই সেক্টরের লোক, অর্থ উপদেষ্টাও জানে। তো এখন আমি মানুষ সময় দিতে চাই। শোনো, ইকোনমিক আমরা যদি টার্ন অ্যারাউন্ড না করতে পারি, আমরা ধরো আমি 5% গ্রোথ রেট, জিডিপি গ্রোথ রেট এটা আশা করি না, হবে না। এখন 2% হোক, 3% হোক, আমরা চাইছি না নেগেটিভ গ্রোথে যেন না যায়। মানে এই আমরা তো শেয়ার বাজার নিয়ে আলাপ করলাম, ওভারঅল ইকোনমি নিয়ে একটু। আমি ওভারঅল ইকোনমি, শুনো, এই ওভারঅল ইকোনমি কিন্তু বিধ্বস্ত হয়েছে আগেই। এই যে ঘাটতি বাজেট, বিশাল একটা ঘাটতি বাজেট, তুমি কি কেন ইমাজিন? আমি আগ থেকে বলে আসতেছিলাম, টোটাল যে রেভিনিউ কালেকশন হচ্ছে আমাদের এনবিআর এর মাধ্যমে, আদার অর্গানাইজেশন, তার 75% সরকার পরিচালনাগত ব্যয়তে চলে যাচ্ছে। এই পরিচালনাগত ব্যয়ের মধ্যে একটা বিরাট একটা অংশ হচ্ছে সুদ মানে ইন্টারেস্ট পেমেন্ট। সরকার এখনও কিন্তু বড় করে যাচ্ছে। সরকারের বড় না করে হয়তো বিকল্প নেই, উপায় নেই, কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, আপনি যতই বড় করতে থাকেন তখন হবে কি, আপনার দায় এতটা বেড়ে যাবে, আপনি ঋণের বোঝার তলে আপনি চাপা পড়বেন। এটা অন্য দেশও পড়েছে, অন্যান্য দেশ। তো আমরা সেই পথে যেন না যাই, আমি সচেতন, আমাকে যাই যেভাবে দেখো না কেন, আমি অনুরোধ করবো সরকারকে যে ঘাটতি বাজেটের লাগামটা তুমি বলতে পারো কীভাবে স্যার, খরচ তো হবে, তুমি এটা যদি না লাগাম টানি রাখতে পারো, তাহলে আমার ডেভেলপমেন্ট বাজারের জন্য কোনো টাকা পাবে না। আমি একটু সার্চ করি, কথা শোনো, সুদ ব্যয়, ওই যে নগদ ব্যয়, হ্যাঁ, এগুলো লাগাম টানার জন্য একটা সাহসী পদক্ষেপ লাগবে। সেটা নিবে কিনা আমি সরকার জানি না। সেটা হচ্ছে সরকারের সাইজ, এত ডিভিশন, এত মিনিস্ট্রি, এত ডাইরেক্টরের দরকার নাই। এত পাবলিক ইউনিভার্সিটি সৃষ্টি করেছে আমরা, কিন্তু সবার কি কাজ আছে? তারা ফুললি এমপ্লয়েড কিনা? সারা পৃথিবীতে কোথাও কোনো ইকোনমি ভালো করে না যদি মানে যাদেরকে কাজ দেওয়া হয়েছে তাদের কাজ না থাকে। এই ইকোনমির জন্য তো ইউ ডোন্ট নিড দ্যাট বিগ সাইজ অফ গভর্নমেন্ট। এটা কেউ বলতেছে না। এটা 90s একসময় ওয়ার্ল্ড ব্যাংক বলতো, তখন তো অনেক ছোট ছিল। আমি তো শুনলাম এক জায়গাতে নাকি 7জন 8জন বলে ডিস্ট্রিক্ট জাজ একটা জেলায়। তো আমার এগুলো সবচেয়ে সরকারই দিচ্ছে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, শোনো, এফিশিয়েন্ট সরকার যদি না হয়, অ্যাডমিনিস্ট্রেশন এটা একটু ছোট হলে ভালো, হ্যাঁ, তাহলে এফিশিয়েন্ট থাকবে। আর তুমি যদি বড় করতেই থাকো, ওই যে হাই স্কুল, এফতেদায় সবাই আনে, যদি বেতন দিতেই থাকো, তো অ্যাট দ্য এন্ড রেজাল্ট হবে প্রিন্টিং দ্য মানি। সেটা তো সবচেয়ে বড় ঠকবাজি হবে মানুষের সঙ্গে। প্রিন্টিং দ্য মানি, দ্যাট ইজ ইনফ্লেশন উইল বি গোয়িং আপ থ্রু স্কাই। অবশ্যই আমি মনে করি যে এই বিষয়গুলো সরকার দেখবে, এবং আমি আশা করতেছি বিশেষ করে এই সরকারের যে ব্যয় যেভাবে বাড়ছে, এবং আমরা শুনলাম যে পে স্কেল বাড়ানোর ব্যাপারে বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে, আরো মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা যাবে। হয়তো সরকার ব্যাপারগুলো ভাবে। অনেক ধন্যবাদ স্যার আমাদের সময়। থ্যাংক ইউ ফর। দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম অর্থনীতির নানা দিক নিয়ে। বিশেষ করে আমাদের এই আলোচনা কোনো নির্দিষ্ট টপিকে না, আমরা জাস্ট সমৃদ্ধ হতে চেষ্টা করেছিলাম একজন প্রাজ্ঞ মানুষের কাছে আলোচনা করে। তার জীবন অভিজ্ঞতা থেকে আমরা সমৃদ্ধ হয়েছি, এবং বিশেষ করে তিনি অর্থনীতিকে কিভাবে দেখেন, বিশেষ শেয়ার বাজার এবং ওভারঅল অর্থনীতি কি দেশের কীভাবে এগিয়েছে, আমরা সেই বিষয়ে আলোচনা করছিলাম। আগামীতে আবারও নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, দেশ টিভির সঙ্গেই থাকুন।